আসসালামু আলাইকুম। অপটিমাম ডুয়েট অ্যাডমিশন কোচিং অ্যান্ড গাইডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বৈশ্বিক যে মহামারী কোভিড-19 এর প্রভাবে যাতে পড়াশোনা বিঘ্নিত না হয়, অপটিমাম ডুয়েট অ্যাডমিশন কোচিং অ্যান্ড গাইডের পক্ষ থেকে তাই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। তো শুরুতেই আমরা আজকে কেমিস্ট্রি চ্যাপ্টারের কিছু বেসিক টাইপের বা ফান্ডামেন্টাল টাইপের কিছু টপিকস নিয়ে আলোচনা করব। সেই টপিকসগুলো হচ্ছে পদার্থের অবস্থা ও পরিবর্তন। পদার্থের অবস্থা ও পরিবর্তন যখন বলি তখন একটা কোশ্চেন আসতে পারে, ভাইয়া পদার্থ জিনিসটা কি? এখন পদার্থ জিনিসটা অবশ্যই আপনিও জানেন, যেহেতু ক্লাস 5, 6, 8, 9, 10 আমরা ক্রস করেছি তাই আমরা জানি। তারপরে আমরা কি করব, ফর্মালিটির জন্য কিছু আলোচনা করব। এখন পদার্থর যদি আমরা বইয়ের সংজ্ঞাটা দেখি বা বইয়ের ডেফিনেশনটা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে যার ভর আছে, যা স্থান দখল করে এবং যা বল প্রয়োগে বাধা দেয় তাকে পদার্থ বলে। এখন আমরা যদি বলি যে যার ভর আছে এই জিনিসটা বুঝলাম ভাই, যা কোনো স্থান দখল করে তাও বুঝলাম, কিন্তু এই বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এটা কী হবে? এটা আবার কী জিনিস? তো বল প্রয়োগে বাধার সৃষ্টিটা আমি যদি বলি যে আপনি কখনো দেয়ালে ঘুষি দিয়েছেন বা একটা থাপ্পড় দিয়েছেন বা একটা কাঠের উপরে থাপ্পড় দিয়েছেন, তখন দেখবেন যে হাতে ব্যথা পাচ্ছেন। কেন পাচ্ছেন? কারণ আপনি যে একটা দেয়ালের উপরে অথবা কাঠের উপরে যে ফোর্সটা ক্রিয়েট করতেছেন, ওই দেয়াল অথবা কাঠ কী করতেছে আবার বা আপনার দিকে একটা আবার রিয়াকশন ফোর্স দিচ্ছে, এই কারণে আপনি হাতে ব্যথা পাচ্ছেন। তো আমরা এই জন্য বলতে পারি যে বল প্রয়োগে বাধা জিনিসটা হচ্ছে রিয়াকশন ফোর্স। আমি যেটা দিচ্ছি তার বিপরীত দিক থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা। তো আমরা যদি উদাহরণ দিই, তাহলে পদার্থের যদি উদাহরণ দিই, কাঠ, পাথর, মানুষ, এক্সেট্রা, বহুত আছে, এগুলো দিয়ে শেষ করা যাবে না, আমরা এদিকে বেশি একটা টাইম নেব না। এরপরে আমরা যদি দেখি পদার্থের অবস্থা অনুযায়ী পদার্থকে আবার 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কঠিন, আর একটা হচ্ছে তরল। কঠিন একটা, তরল, আর একটা হচ্ছে বায়বীয় পদার্থ। এখন কঠিন পদার্থ জিনিসটা কি? কঠিন নামটা শুনেই মনে হচ্ছে কঠিন, শক্ত টাইপের কিছু একটা, এরকমের, এক্স্যাক্টলি ওইরকমের কিছু। তো ওর কিছু শর্ত আছে। কঠিন পদার্থ হওয়ার জন্য শর্ত হচ্ছে ওর আকার থাকতে হবে, নির্দিষ্ট একটা সাইজ থাকতে হবে, একটা আয়তন থাকতে হবে, আর একটা কী থাকতে হবে, ভর থাকতে হবে। এখন আমরা যদি একটা ইটের টুকরা দেখি, ইটের টুকরা আমরা দেখতে পাবো যে এখানে ইটের টুকরাটা যদি আমরা এটা একটা ইটের টুকরা কনসিডার করি, তাহলে দেখতে পাচ্ছি একটা মোবাইলের বক্স, এর একটা সাইজ আছে, এর একটা আয়তন আছে। যেহেতু হাইট আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তার মানে এর একটা আয়তন আছে এবং এর একটা নির্দিষ্ট ভর আছে। মনে করলাম এটা একটা ইটের টুকরা, তো এর একটা ভর আছে। তো এখন আমরা এইটাকে কি বলতে পারবো? তাহলে কঠিন পদার্থ বলতে পারবো। তো উদাহরণস্বরূপ আমরা যদি কঠিন পদার্থের এক্সাম্পল দিই, তাহলে বলা যাবে ইট, পাথর, কাঠ, লোহা ইত্যাদি। তো কঠিন পদার্থ আশা করা যায় যে আমরা বুঝতে পেরেছি। এরপর আসি আমরা তরল পদার্থ। তরল পদার্থ হচ্ছে যার নির্দিষ্ট কোনো আকার নেই, আয়তন ও ভর আছে। নির্দিষ্ট কোনো আকার নাই বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট সাইজ নাই, নির্দিষ্ট অণুর যে আকৃতি বা সাইজ নেই আমাদের ওই তরলের, আয়তন ও ভর আছে। এখন আমরা যদি খেয়াল করি যে পানি, একটা গ্লাসে আমরা 5 কেজি পানি রাখলাম, সাপোজ একটা বড় গ্লাসে আমরা 5 কেজি পানি রাখলাম। এখন ওই 5 কেজি পানি যদি আমরা একটা বড় গামলায় রাখি, তাইলেও পানির আয়তন হয়ে যাবে কি ওই বড় গামলার সমান। আবার 5 কেজি যখন আমরা পানি একটা গ্লাসের ভিতরে রাখছি, তখন ওইটা কি হয়ে গেছে, একটা গ্লাসের যে আয়তনটা ওইটা ধারণ করছে। তো আমরা দেখতে পাচ্ছি যে পানির নির্দিষ্ট কোনো আকার নাই, কারণ কি ওর যেই পাত্রে রাখাবো ওই পাত্রের আকার ধারণ করতেছে ও। বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, যে পাত্রে রাখা যাবে রাখতেছি আমরা, ওই পাত্রের আকারটাই আলটিমেটলি কী করতেছে, ও ধারণ করতেছে। এখন ওর একটা আয়তন আছে এবং ওর একটা ভর আছে। পাত্রের যে আয়তন আছে, পাত্রের যে আয়তনটা ওইটাই ওর আয়তন, এবং যা ভরটা তো আমরা জানি। তো আমরা যদি খেয়াল করি যে মোবিল, পানি, কেরোসিন ইত্যাদি কি আমাদের তরল পদার্থের উদাহরণ। এরপর আসি আমরা বায়বীয় বা গ্যাসীয় পদার্থ। তো গ্যাসীয় পদার্থটা আমরা যেহেতু গ্যাসীয় বা বায়বীয় কথাটার সাথে যেহেতু আমরা একটু পরিচিত, তার মানে বোঝা যাচ্ছে এটা গ্যাস, কিছু গ্যাস জাতীয় কিছু একটা। তো যার আকার আয়তন নেই, কি বলছে গ্যাসীয় পদার্থে, যে যার আকার এবং আয়তন নেই কিন্তু ভর আছে।
আমরা যদি একটা গ্যাসের সিলিন্ডারের কথা চিন্তা করি, গ্যাসের সিলিন্ডারে স্বাভাবিকভাবে মিথেন এবং বিউটেন থাকে। তো গ্যাসের সিলিন্ডারে দেখতে পাচ্ছি আমরা যদি ওই অণুগুলোকে আমরা যদি গ্যাসের সিলিন্ডারে সাইডে দিই, তাহলে ও কী করবে, পুরো পৃথিবীতে গ্যাসগুলোর কী করবে, স্প্রেড করবে, অণুগুলোর সাইডে দিবে। এখন আলটিমেটলি ওর কি নির্দিষ্ট কোনো আকার আয়তন আছে? নির্দিষ্ট কোনো আকার আয়তন নাই। না থাকার কারণে কী হয়ে গেছে, ওরা যেখানে সাইডে দেবো ওখানে সব জায়গা জুড়ে কী করবে, স্প্রেড করবে বা নিজেকে ছড়াই দিবে। কিন্তু কী আছে, ওর একটা নির্দিষ্ট ভর আছে। গ্যাসের সিলিন্ডার যখন কিনি আমরা 12 কেজি, 15 কেজি বা 14 কেজির এরকম সিলিন্ডার থাকে। তো আমরা যদি এক্সাম্পল দিই বায়বীয় পদার্থের বা গ্যাসীয় পদার্থের, তাহলে অক্সিজেন, মিথেন, হাইড্রোজেন, আরও যারা আছে বিউটেন, এগুলো কি আমাদের বায়বীয় পদার্থের উদাহরণ। এখন পদার্থের গঠন অনুসারে আবার দুই ভাগে ভাগ করা যায়। গঠন অনুসারে পদার্থ কিভাবে গঠিত হয়েছে এটার উপরে ভিত্তি করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক পদার্থ আর একটা হচ্ছে যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ তাইলে আবার কী জিনিস? মৌলিক পদার্থ হচ্ছে যে পদার্থকে বিশ্লেষণ করলে নিজের অস্তিত্ব ছাড়া অন্য কোনো পদার্থের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আমি যদি মৌলিক পদার্থরে বলি, খাঁটি পদার্থ বলি, আমি নিজের ভাষায় আর কি বোঝার জন্য খাঁটি পদার্থ বলি। খাঁটি পদার্থ মানে অন্য কোনো ভেজাল কিছু ওর ভিতরে পাওয়া যাবে না। অ্যান্ড এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি, তাহলে অক্সিজেন, হাইড্রোজেন, ফ্লোরিন, সালফার। এখন আমরা যদি দেখি, অক্সিজেনের ভিতরে অক্সিজেন পরমাণুই আছে, এটার ভিতরে কোনো হাইড্রোজেন নাই। আবার হাইড্রোজেন পরমাণুর ভিতরে কোনো অক্সিজেন নাই। আবার ফ্লোরিন যদি হয়, ফ্লোরিনের ভিতরে অক্সিজেন নাই বা হাইড্রোজেন নাই। ও নিজের যে এক্সিস্টেন্সটা ওইটাই ও ডিজার্ভ করে, এই জন্য এটা কি আমাদের মৌলিক পদার্থ। এখন আমরা ন্যাচারালি এই পর্যন্ত পর্যায় সারণীতে যে চারটা আছে, পর্যায় সারণীর যে চারটা আছে, ওই চারটায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা ন্যাচারালি 118টি মৌল এখন পর্যন্ত পেয়েছি, যা শুরু হয়েছে হাইড্রোজেন দিয়ে কিন্তু শেষ হয়েছে আনান অক্টেনিয়াম দিয়ে। এখন এর ভিতরে ধাতু আছে কটা? 90টা। এই নাম্বারসগুলো আমাদের মনে রাখতে হবে। ধাতু আছে কটা? 90টা। অধাতু আছে 17টা। অপধাতু আছে আমাদের 60টা। এখন আমরা যাব যৌগিক পদার্থ। যে পদার্থকে ভাঙলে, মৌলিক পদার্থের উল্টাটাই হচ্ছে কি যৌগিক পদার্থ। এখন যে পদার্থকে ভাঙলে অন্য কোনো পদার্থের অস্তিত্ব পাওয়া যাবে তাকে বলা হবে যৌগিক পদার্থ। ঠিক আমরা যদি এক্সাম্পল দেই, তাহলে পানির এক অণুকে যদি আমরা ভাঙি, এর ভিতরে কী পাবো? হাইড্রোজেন এবং অক্সিজেন। আবার খাবার লবণকে যদি আমরা বিশ্লেষণ করি বা ভাঙি, তাহলে কী পাবো? সোডিয়াম এবং ক্লোরিন। এগুলো কি আমাদের যৌগিক পদার্থের উদাহরণ। আরও অনেক আছে, তো আমরা এদিকে বেশি একটা টাইম নেব না। সামনে যেহেতু আমাদের আরও মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলো পড়ে রয়েছে, আমরা ওই দিকে একটু ফোকাস করব বেশি। তো আমরা এইদিকে বেসিক যে জিনিসগুলো ওইগুলো একটু জাস্ট শিখবো, এগুলো আমরা অনেকেই জানি আগে থেকে। এর পর্যায়ে আমাদের পদার্থের রূপান্তর। পদার্থের রূপান্তর বলতে বোঝায় এক পদার্থ থেকে অন্য পদার্থে কিভাবে যায়। দেখব পদার্থের রূপান্তর বলতে এক পদার্থ থেকে কিভাবে অন্য পদার্থে রূপান্তর করা যায়। তো আমরা শুরুতে একটা ব্লক নিলাম কঠিন পদার্থ, আর একটা নিলাম তরল থেকে বায়ু। এখন যে এখানে যে সিম্বলটা, এই যে অ্যারো চিহ্ন বা সিম্বলগুলো দেখা যাচ্ছে, এই সিম্বলগুলোর বলা হয় রিভার্সিবল সাইন। রিভার্সিবল মানে হচ্ছে উভমুখী মানে বলতে বোঝায় যে আমরা যদি একটা রিয়াক্ট্যান্টগুলো থাকে, যেমন সাপোজ এক্স প্লাস ওয়াই, এই দুইটা রিয়াকশন ঘটায় আমরা কি করলাম? জেড তৈরি করলাম। এখন এই রিভার্সিবল দ্বারা বোঝায় যে আমরা এক্স প্লাস ওয়াই দিয়ে যদি জেডে যাইতে পারি, আবার জেড থেকে এক্স প্লাস ওয়াইতে আসতে পারবো। তো আমরা এখন পদার্থের রূপান্তর দেখব যে কঠিন পদার্থকে যদি আমরা সাপোজ এখানে একটা বরফখণ্ড আমরা রেখে দিলাম, কঠিন পদার্থকে যদি আমরা একটা তাপ দিলে কি হবে? তরলে পরিণত হবে। সাপোজ একটা বরফ আছে, বরফকে যখন আমরা তাপ দিব তখন কি হবে? তরলে পরিণত হবে। এখন তরলকে যখন আরও তাপ দিব তখন এটা কী হয়ে যাবে? বাষ্প হয়ে যাবে বা বাতাসে পরিণত হয়ে যাবে বা জলীয় বাষ্পে পরিণত হবে। আচ্ছা, তো জলীয় বাষ্প, এই যে বায়বীয় পদার্থ বা বাষ্পকে যখন আমরা শীতলীকরণ করব বা ঠান্ডা করব, হিট অ্যাবজর্ব করব, ওটার ভিতর থেকে হিটটাকে কমায় ফেলাবো, তখন এটা কী হয়ে যাবে? তরল হয়ে যাবে। বাষ্পকে যখন আমরা তরলে পরিণত করব, তখন তরল থেকে যখন আমরা আরও হিট অ্যাবজর্ব করব বা হিটকে কমায় দেবো, তখন কী হয়ে যাবে? বা তরলকে যখন ঠান্ডা করব তখন এটা বরফে পরিণত হবে। তো আশা করি পদার্থের রূপান্তর অত ঝামেলা পাকাবে না, যেহেতু আমরা আগে থেকে বেসিক কিছু আমাদের আছে বা ন্যাচারালি যেগুলো আমাদের প্রমাণিত। এখন আমরা যাব পদার্থের এই যে
আমাদের যে মৌলিক এবং যৌগিক পদার্থগুলো এগুলো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা তৈরি। এই সমস্ত কণাকে আবার বিভিন্ন নামকরণ করা হয়েছে। একটা করা হয়েছে অণু আর একটা করা হয়েছে পরমাণু। তো অণুটা কি? অণু হচ্ছে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যাকে ভাঙলে ওই পদার্থের সক্রিয়তা লোপ পায়, তাকে অণু বলে। আমি এখানে একটা জিনিস বুঝাচ্ছি যে মৌলিক বা যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যাকে ভাঙলে ওই পদার্থের সক্রিয়তা লোপ পায়। সক্রিয়তা বলতে বোঝাচ্ছে এখানে যে অ্যাফিনিটিটা, মানে একটার সাথে আরেকটার যুক্ত হবার যে প্রবণতা বা ওর যে নিজের যে অ্যাক্টিভিটিটা বা কাজ যে সামর্থ্যটা যুক্ত হবার, ওইটা কি হবে? লোপ পাবে। তো আমরা যদি এটা পানির অণুকে ভাঙি তাহলে এর ভিতর কি পাবো? পানি একটা কি যৌগ না আমাদের? যেহেতু কি আছে এখানে যৌগিক পদার্থ না, এখানে কি আছে? হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। তাহলে পানিকে যদি ভাঙি তাহলে আমরা কি পাবো? হাইড্রোজেন এবং অক্সিজেন। এখন এই হাইড্রোজেন আবার অক্সিজেনকে যদি আমরা ভাঙি, হাইড্রোজেনকে যদি ভাঙি, এটার ভিতরে কি পাবো? কি হাইড্রোজেন পরমাণু পাবো না? হাইড্রোজেন পরমাণু পাবো। এই হাইড্রোজেন পরমাণু, এখানে যে হাইড্রোজেন দুইটা পরমাণুর যে এক সক্রিয়তা ছিল, এখন এই হাইড্রোজেনকে যদি আরও ভাঙি তাহলে এর সক্রিয়তাটা কী করবে? আস্তে আস্তে রিডিউস করবে বা কমে যাবে। কেন কমে যাবে? কারণ কি এখানে দুইটা পরমাণু আছে, ভাঙলে একটা হয়ে যাবে, একটা থেকে আবার কমে যাবে 0.25 বা 0.33, এরকম কমতে কমতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র হয়ে যাবে, যার কারণে কি হয়ে যাবে? আমাদের অ্যাক্টিভিটিটা, হাইড্রোজেনের অ্যাক্টিভিটিটা কমে যাবে। সেম অ্যাজ অক্সিজেনকে যদি ভাঙি, এখন এখানে দুই পরমাণু অক্সিজেন আছে, অক্সিজেনকে যদি ভাঙি আমি, তাহলে অক্সিজেনের কি হবে? অক্সিজেনের ক্ষুদ্র ক্ষুদ্র যে পরমাণুগুলো ওইগুলো পাবো আমরা। এখন অক্সিজেনের পরমাণু বলে যে দুইটা পরমাণুতে যে ওরা অ্যাক্টিভিটি ছিল বা সক্রিয়তা ছিল, একটা তো আর দুইটাই যা ছিল, একটা তো আর তা থাকবে না, এজন্য কী হবে? সক্রিয়তা লোপ পাবে। সেম অ্যাজ সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে, সালফিউরিক অ্যাসিডটা ভাঙলে আবার কী পাবো? হাইড্রোজেন এবং সালফেট পাবো। আবার সালফেটের ভাঙলে সালফার এবং অক্সিজেন পাবো। আশা করি সবাই বুঝতে পেরেছো যে অণু জিনিসটা কি। এখন আমরা যাব পরমাণুতে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই। আমি আবার বলছি, এখানে একটা কঠিন ইম্পর্টেন্ট কথা, যে স্বাধীন অস্তিত্ব নাই। এখন এখানে একটা জিনিস বোঝা লাগবে, পরমাণু আমরা কোথায় পাবো? পরমাণু আমরা যখন একটা অণুকে ভাঙবো তখনই আমরা পরমাণু পাবো। আমি আবার বলছি, যখন একটা অণুকে ভাঙবো তখনই একটা পরমাণু পাবো। এখন আমরা যদি মনে করি এইটা একটা আমাদের অণু, এই সার্কুলার শেপটা টোটালটি একটা অণু। এখন আমরা বলছি যে অণুকে ভাঙলে আমরা কী পাবো? পরমাণু পাবো। এর ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র লাখ লাখ কোটি কোটি কী আছে? আমাদের পরমাণু আছে। এখন এই যে স্বাধীন অস্তিত্বর কথাটা বললাম, একটা পরমাণু যখন এই অণুর ভিতরে থাকবে তখন এখান থেকে কি একটা পরমাণুর কি সম্ভব বের হয়ে এখানে চলে আসা বা শিফট করে এখানে চলে আসা? কখনোই সম্ভব না, কারণ এই যে অণুটা হচ্ছে পুরো সার্কুলার শেপটা আমাদের, এইটার ভিতরে আছে পরমাণু তো ইচ্ছা করলে চাইলেই এখান থেকে ধূপ করে বের হয়ে যায়, এই জায়গায় শিফট করতে পারে না। কারণ কি? ওর একটা এখানে কোটি কোটি অণু আছে, এটা চাইলেই বের হইতে পারে না, কারণ ওর একটা শেপের ভিতরে আবদ্ধ বা বন্ধন দ্বারা যুক্ত। এখন অণু কি করতে পারে? অণু করতে পারে নিজে ইচ্ছাকৃতভাবে শিফট করতে পারে, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে। তার জন্য অণু কি আছে? স্বাধীন অস্তিত্ব আছে। কিন্তু পরমাণুর কি নাই? স্বাধীন অস্তিত্ব নাই। কারণ কি? ওর ভিতরে বন্ডিংয়ের মাধ্যমে আবদ্ধ থাকে, অণুর ভিতরে বন্ডিংয়ের মাধ্যমে আবদ্ধ থাকে। আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন পরমাণুর উদাহরণ যদি দেই তাহলে আমরা বলতে পারি অক্সিজেনের একটা পরমাণু, আবার হাইড্রোজেনের একটা পরমাণু, এরকমই। আচ্ছা, এখন আমরা ন্যাচারালি বিভিন্ন সময় দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের বিক্রিয়া আমাদের নেচারে সংগঠিত হয়। তার ভিতরে কিছু কিছু পরিবর্তন হয় ভৌত পরিবর্তন, আবার কিছু কিছু পরিবর্তন রাসায়নিক পরিবর্তন। এখন ভৌত পরিবর্তন বলতে, ভৌত কথাটার মানে হচ্ছে ফিজিক্যাল মানে হচ্ছে দৈহিক বা বাহ্যিক, যে ওর যে অবস্থাটা ওইটার বলা হয় ভৌত বা ফিজিক্যাল। বাহ্যিক যে অবস্থাটা ওইটার বলা হয় বাহ্যিক বা ফিজিক্যাল। আচ্ছা, এখন এটার যদি আমরা ভৌত পরিবর্তনটা কি এটা যদি বুঝতে চাই, ভৌত পরিবর্তনটা হচ্ছে যে পরিবর্তনে কি হবে? নতুন পদার্থের সৃষ্টি হবে না এবং অস্থায়ী পরিবর্তন হবে পদার্থের, তাকে বলা হবে ভৌত পরিবর্তন। তো ভৌত পরিবর্তন যদি আমরা দেখি, এখানে একটা জিনিস বোঝার আছে যে অণুর আকৃতি বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না। ভৌত পরিবর্তনে কি করবে না? অণুর আকৃতি বা গঠনের কোনো পরিবর্তন ঘটে না, তাই নতুন পদার্থ তৈরি হয় না। শুধু বাহ্যিক পরিবর্তনটা হবে, এছাড়া আর কিছু হবে না। ভিতরের গঠনের কোনো পরিবর্তন হবে না। এখন এখানে যদি এক্সাম্পল স্বরূপ আমরা দেখি যে বরফকে আমরা পদার্থের রূপান্তরে দেখছি, বরফকে যখন আমরা
বরফকে যখন আমরা হিট দিছি তখন কি হয়ে গেছে, পানি হয়ে গেছে। আবার পানিকে যখন আমরা হিট দিছি তখন জলীয় বাষ্প হয়ে গেছে। তো আমরা এখানে দেখছি বরফের যে সংকেত, বরফের সংকেত হচ্ছে H2O, পানির যে সংকেত এটা হচ্ছে H2O, জলীয় বাষ্পের যে সংকেত ওটা হচ্ছে আমাদের H2O। তাহলে এইগুলো হচ্ছে আণবিক সংকেত, এই H2O এইগুলো হচ্ছে কি আমাদের আণবিক সংকেত। যেহেতু এই আণবিক সংকেতের কোনো পরিবর্তন হচ্ছে না, তার মানে অবস্থার পরিবর্তন হচ্ছে, বাট এই আণবিক সংকেতের পরিবর্তন হচ্ছে না, এর মানে এটা একটা ফিজিক্যাল চেঞ্জ বা ভৌত পরিবর্তন। আমরা জিনিসটাকে আবার একটু ক্লিয়ার করি। বরফকে যখন হিট দিছি তখন পানি হয়েছে, পানিকে যখন হিট দিছি তখন আবার কি হয়ে গেছে, বাষ্প হয়ে গেছে। মানে তিন ক্ষেত্রে আমাদের যে সংকেত, বাষ্পর যে সংকেত H2O, বরফের যে সংকেত H2O, পানির যে সংকেত H2O, তিন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আণবিক সংকেতটা সবার সমান আছে, বাট অবস্থাটা কি হয়ে গেছে, ফিজিক্যালি সে একবার পানি হয়েছে, একবার বরফ হয়েছে, একবার বাষ্প হয়েছে। এই জন্য আমরা এটাকে কী বলবো, ভৌত পরিবর্তন। এরপর আর একটা এক্সাম্পল আমরা দেখব এখন, লোহাকে চুম্বকে পরিবর্তন করা। লোহাকে চুম্বকে পরিবর্তন করতে হলে আমরা দেখতে পাচ্ছি যে যখন একটা লোহা আয়রন আছে, এরকম একটা লোহার বার আছে আমাদের, মনে করলাম এটাকে ঘষলাম, এটাকে ঘষার পর এটা কি হলো, চুম্বকে পরিণত হলো। লোহার যে ধর্ম বা লোহাকে কি করলাম আমরা, চুম্বকে পরিণত করলাম, করার পর লোহার যে ধর্ম চুম্বকে পরিণত করার পর আমরা দেখতে পাচ্ছি লোহাটা কি হয়ে গেল, চুম্বক হয়ে গেল বা ম্যাগনেট হয়ে গেল। ম্যাগনেট হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর কি হয়ে গেল, আবারও লোহাতেই ফিরে আসলো। এই জন্য আমরা বলি যে পরিবর্তন অস্থায়ী, ভৌত পরিবর্তনটা কি আমাদের অস্থায়ী। তাইলে লোহাকে কি করলাম আমরা, চুম্বকে পরিণত করলাম, যে ওর ফিজিক্যাল চেঞ্জটা আমরা করলাম, বাট ওর যে ম্যাটেরিয়ালের যে বৈশিষ্ট্যটা, লোহার যে বৈশিষ্ট্যটা, ওটা কি চেঞ্জ হয়েছে, কারণ লোহাটা সাময়িকভাবে কি হয়েছে, আমাদের চুম্বকে পরিণত হয়েছে, সাময়িকভাবে লোহা চুম্বকে পরিণত হয়েছে, কিন্তু কিছুক্ষণ পর কি হয়ে গেছে, আবারও লোহার যে ক্যারেক্টারিস্টিক্স ওইটাই ধারণ করছে। আশা করি আমরা ভৌত পরিবর্তন বুঝতে পেরেছি। এরপর রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের দুইটা বৈশিষ্ট্য আছে, কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় আর এই পরিবর্তনটা স্থায়ী, ভৌত পরিবর্তনের উল্টা এটা। এখন আমরা ন্যাচারালি যে রিয়াকশনগুলো আছে আমাদের, ন্যাচারালি বা রাসায়নিক যে বিক্রিয়াগুলো আছে, প্রত্যেকটা বিক্রিয়াই কি আমাদের রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এখন আমরা যদি এটার এক্সাম্পল দিই, লোহায় মরিচা পড়া। যখন একটা লোহাকে আমরা মুক্ত বাতাসে রেখে দেব, লোহাকে কি করব, মুক্ত বাতাসে রেখে দেব, তখন কি হবে, আমাদের ফেরিক অক্সাইড তৈরি হবে, যেটা এই যে লোহার যে ধর্ম আর মরিচার ধর্ম সম্পূর্ণ ভিন্ন। এই জন্য এটা কি কেমিক্যাল চেঞ্জ। আমাদের বিক্রিয়কের ধর্ম আর উৎপাদকের ধর্ম, উৎপাদক হচ্ছে আমাদের এটা হচ্ছে উৎপাদক বা উৎপাদক, আর এটা হচ্ছে বিক্রিয়ক বা রিয়াক্ট্যান্ট। এটা হচ্ছে প্রোডাক্ট, এটা হচ্ছে রিয়াক্ট্যান্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে লোহাকে যখন আমরা মুক্ত বাতাসে রেখে দিলাম, তাহলে ওটা কি হয়ে গেল, মরিচা তৈরি হলো। এই মরিচার ধর্মটা লোহার ধর্মটা পুরোপুরি ভিন্ন। এই জন্য এটা কি হয়েছে, আমাদের কেমিক্যাল বা রাসায়নিক যে পরিবর্তন বা পরিবর্তনটা স্থায়ী হয়ে গেছে। এই জন্য আমরা এটা বলবো কেমিক্যাল বা রাসায়নিক চেঞ্জ বা পরিবর্তন। লোহায় মরিচা পড়াটা কি আমাদের তাইলে একটা রাসায়নিক পরিবর্তন। দেয়াশলাইয়ের কাঠি, আমরা যখন ম্যাচের কাঠিগুলো, ম্যাচ আমরা বলি, ম্যাচের কাঠিগুলো যখন জ্বালাই, তো দেয়াশলাইয়ের যে বারুদগুলো থাকে ওইগুলো পুড়ে যায় কি হয়, কার্বন ডাই অক্সাইড আর ছাই অবশিষ্ট থাকে। এটাও কি একটা কেমিক্যাল চেঞ্জ। কারণ আমাদের যে ম্যাচের কাঠির যে বারুদগুলো ছিল, ওই বারুদগুলোর যে রাসায়নিক বৈশিষ্ট্য বা কেমিক্যাল যে ক্যারেক্টারিস্টিক্স, ওইটার আর কার্বন ডাই আর ওইটা যখন আমরা আগুন ধরাই তখন ওইটা কি হয়, কার্বন ডাই অক্সাইড এবং ছাইয়ে পরিণত হয়। দুইটার ডিফারেন্ট, মানে আমাদের যে বিক্রিয়ক যে আমাদের বারুদের যে ধর্ম এবং এই যে উৎপাদকের যে ধর্ম, এই যে পুরোপুরি ডিফারেন্ট। এই জন্য এগুলো কি আমাদের রাসায়নিক পরিবর্তন। আর এছাড়াও আমরা চাইলেও ওই বারুদ ছাই থেকে এবং কার্বন ডাই অক্সাইড থেকে কখনো বারুদ বানাইতে পারবো না। এই জন্য কি পরিবর্তনটা রাসায়নিক পরিবর্তন। আশা করি আমরা রাসায়নিক পরিবর্তন সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এরপর রাসায়নিক পরিবর্তনে তাপের উদ্ভব বা শোষণ ঘটে। হ্যাঁ, ন্যাচারালি আমরা যতগুলো রিয়াকশনগুলো আছে আমাদের, বা আমরা ল্যাবে যে রিয়াকশনগুলো করি, এগুলো তাপ উৎপন্ন করে, নয়তো তাপ শোষণ করে ন্যাচারাল থেকে। এর উপরে ভিত্তি করে রাসায়নিক পরিবর্তন দুই ধরনের, একটা হচ্ছে এক্সোথার্মিক চেঞ্জ আর একটা হচ্ছে এন্ডোথার্মিক চেঞ্জ। এখন এক্সোথার্মিক যে চেঞ্জটা, এটা হচ্ছে তাপ উৎপাদী পরিবর্তন বা বিক্রিয়া। তাপোৎপাদী পরিবর্তন কি নামের দ্বারাই বোঝা যাচ্ছে, সহজ একটা ব্যাপার, যে পরিবর্তনে তাপ উৎপন্ন হবে, ওইটাই কি আমাদের তাপোৎপাদী পরিবর্তন।
এখন কার্বনকে যখন আমরা অক্সিজেনের সাথে মিশাবো তখন অক্সিজেনের সাথে মিশাবো না, কার্বনকে যখন আমরা অক্সিজেন দিয়ে পোড়াবো তখন কি হবে, আমাদের কার্বন ডাই অক্সাইড প্লাস তাপ তৈরি হবে। এখন যেই রিয়াকশনগুলো আমাদের ন্যাচারালি পাওয়া যায় ওই রিয়াকশনগুলো আমরা যদি একটু ফিজিক্যালি চিন্তা করি বা আমরা যদি ফিল করি তাহলে আমাদের জন্য ব্যাপারটা সহজ হয়ে যাবে। আর যেগুলো ল্যাবে এখন কেমিস্ট্রিতে কোটি কোটি বা হাজার হাজার বিক্রিয়া, এখন সবগুলো তো আর ন্যাচারালি আমরা বুঝি না বা ন্যাচারালি আমরা দেখাতেও পারি না, এগুলো দেখা যায় ল্যাবে এক্সপেরিমেন্ট বা সায়েন্টিস্টরা দেখছে, এই জন্য এই বিক্রিয়াগুলো ওইভাবে ওনরা করছে। তো আমরা যেগুলো ন্যাচারালি দেখি ওইটা বলি। কার্বনের উৎস হিসাবে আমরা স্বাভাবিকভাবে কয়লা জানি। কয়লাকে যখন আমরা এটা বলছি কার্বনকে যখন অক্সিজেন দিয়ে পোড়াবো, এখন পোড়াইতে হলে আগুন ধরানো লাগবে। আর আগুন ধরাইলে তো কী করা লাগবে, আগুনকে যদি ধরায় রাখতে চাই তাহলে আমাদের অক্সিজেনের প্রয়োজন, কারণ অক্সিজেন আগুনকে ধরে রাখতে সাহায্য করে। কারণ অক্সিজেন না থাকলে আমাদের কি হয় না, আগুন কন্টিনিউয়াসলি জ্বলে না। আমরা পড়ছি না ছোটোবেলায় কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেনের পার্থক্য। তো অক্সিজেন কী করে, আমাদের আগুনকে জ্বালাতে সাহায্য করে বা জ্বলতে সাহায্য করে। তো কয়লায় যখন আমরা আগুন ধরাই তখন আমরা দেখতে পাচ্ছি যে কামারশালায় যেরকম পাখা দিয়ে হয়তো বা বাতাস করে অথবা পাম্পিংয়ের মাধ্যমে এরকম উপর থেকে নিচ থেকে একটা দড়ি টানার কারণে কি হয়, যে ওখানে একটা পাম্পিংয়ের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় ওই কয়লার ভিতরে। অক্সিজেন দেওয়ার কারণে ওখানে কার্বন ডাই অক্সাইড এবং কয়লায় কি থাকে, আগুন ধরে থাকে এবং ওখানে হিট তৈরি হয়। ওই বিক্রিয়াটাই আমাদের এখানের বিক্রিয়া। এরপর আমরা দেখব 2 অণু হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে যুক্ত করব বা যখন মিশাবো বা পোড়াবো তখন আমরা দেখব যে এখানে কি তৈরি হবে, পানি এবং তাপ তৈরি হবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাপহারী বিক্রিয়া, যে বিক্রিয়ায় যে পরিবর্তনে বা যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় নেচার থেকে বা ন্যাচারালি কি করব, তাপ অ্যাবজর্ব করবে বা হিট অ্যাবজর্ব করবে, তখন থাকে আমরা বলবো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়ার এক্সাম্পল স্বরূপ যদি নাইট্রোজেনকে যখন আমরা অক্সিজেনের সাথে মিশাবো তখন নাইট্রিক অক্সাইড এই আমাদের যে এই নামগুলো একটু মনে রাখবো, আমরা খেয়াল করবো আর কি। নাইট্রিক অক্সাইড তৈরি হবে আর কি হবে, এখান থেকে নেচার থেকেও হিট অ্যাবজর্ব করবে। এরপর যখন কার্বনকে যখন সালফারের সাথে যুক্ত করব সেখানে কি তৈরি হবে, কার্বন ডাই সালফাইড এবং কি তাপকে কি করবে, শোষিত করবে বা শোষণ করবে। তাহলে আমরা তাপহারী বিক্রিয়াটাও বুঝলাম যে নেচার থেকে যে সমস্ত বিক্রিয়া কী করবে, তাপ হিট অ্যাবজর্ব করবে, ওইটাই আমাদের তাপহারী পরিবর্তন। আশা করি আমাদের যে এই টপিকটা ছিল পদার্থের অবস্থা ও পরিবর্তন, এটুকু সবাই বুঝতে সক্ষম হয়েছে। আমরা আজকে কেমিস্ট্রির আরও একটা ফান্ডামেন্টাল বা বেসিক টাইপের যে টপিকস আছে ওইটা নিয়ে আলোচনা করব। টপিকসটা হচ্ছে প্রতীক, সংকেত ও যোজনী। এখন প্রতীক যদি কথাটা আসে, প্রতীক কথাটা আমরা স্বাভাবিকভাবেই সবার একটু আইডিয়া আছে প্রতীক কথাটার দ্বারা কী মিন করে। আসলে আমরা যদি সংজ্ঞাটা দেখি তাহলে সংজ্ঞাটা আছে, মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন আমরা যদি দেখি ডুয়েট মানে হচ্ছে ডি দ্বারা মিন করে ঢাকা, ইউ দ্বারা ইউনিভার্সিটি, ই দ্বারা ইঞ্জিনিয়ারিং, টি দ্বারা টেকনোলজি। এখন এই যে ঢাকাকে কে রিপ্রেজেন্ট করতেছে এখানে, ডি, আর এই ডি দ্বারা বোঝাচ্ছে এখানে ঢাকা, ডি দ্বারা মিন করতেছে এখানে ঢাকা। তাহলে ঢাকার প্রতীক কী বুঝালো এখানে, ডি। ঠিক তেমনিভাবে সাফির নামের যদি কোনো প্রতীক, সাফির নামের যদি কোনো মৌল থাকে তাই সে মৌলটার যদি প্রতীক বলি যে সে মৌলটার প্রতীক কী, তাহলে এস, যেহেতু মৌলের পূর্ণ নামের সংক্ষিপ্ত রূপটাই আমাদের কি প্রতীক। কারণ প্রতীক মূলত পরমাণু প্রকাশ করে, প্রতীক মূলত পরমাণু প্রকাশ করে। এখন হাইড্রোজেনের প্রতীক যদি আমরা দেখি তাহলে হাইড্রোজেনের প্রতীক হবে এইচ, কারণ এখানে আমি আগেই বলছি প্রতীক মূলত পরমাণু প্রকাশ করে। তাহলে হাইড্রোজেনের এইচ যদি আমরা লিখি তাহলে হাইড্রোজেন এইচ যখন থাকবে তখন হাইড্রোজেনের একটা পরমাণু বোঝাবে, ক্লিয়ার। যখন ও থাকবে তখন অক্সিজেনের একটা পরমাণু বোঝাবে। যখন সিএল থাকবে বা ক্লোরিনের যে প্রতীকটা থাকবে, প্রতীক থাকা মানে পরমাণু থাকা। আমি আশা করছি এটা নিয়ে পরে আর কোনো ঝামেলা হবে না। এখন এইচের উপরে যদি একটা প্লাস থাকে তখন কি হবে, আমরা জানি হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ, এখানে মাইনাস ই দেওয়া আছে। মাইনাস ই মানে হচ্ছে ইলেকট্রন, সরি। হাইড্রোজেন থেকে যখন একটা ইলেকট্রন ত্যাগ করবে তখন কি হয়ে যাবে, এটা এইচ প্লাস আয়নে পরিণত হবে। তো যখন এইচ প্লাস থাকবে তখন এটার দ্বারা বোঝাবে হাইড্রোজেন আয়ন, বোঝা যাচ্ছে। যখন
H প্লাস থাকবে, O2 প্লাস থাকবে বা Cl প্লাস থাকবে, তখন এগুলোর দ্বারা কী বোঝা যাবে? হাইড্রোজেনের একটা আয়ন বোঝা যাবে। আশা করি প্রতীক সম্পর্কে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। এখন আমরা যাব সংকেতে। মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে প্রতীকের সাহায্যে প্রকাশ করাকে কি বলা হবে? সংকেত বলা হবে। এখানে কি বলছে? মৌলিক বা যৌগিক পদার্থের অণুকে, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে অণুকে প্রতীকের সাহায্যে। তো এখানে একে আণবিক সংকেতও বলে। সংকেতকে কি বলবে? আবার একটা আণবিক সংকেত। এই আণবিক কথাটার সাথে অণুর সম্পর্ক আছে, এই জন্যই এখানে অণুর প্রতীক বুঝাইছে সংকেতে। সংকেত মূলত হচ্ছে অণুর প্রতীক। সংকেত মূলত অণুর সংখ্যা প্রকাশ করে, আর প্রতীক মূলত পরমাণুর সংখ্যা প্রকাশ করে। আচ্ছা, এখন আমরা যদি সংকেত উদাহরণ দেই, এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন, অক্সিজেন, সালফিউরিক অ্যাসিড। এখানে তাহলে ভাই এখানে অণু কয়টা? এখানে H2O2 দেওয়া মানে হচ্ছে এগুলো হচ্ছে দ্বিপরমাণুক। দ্বিপরমাণুক কি? তাহলে যে সমস্ত মৌলের ন্যাচারালি 2টা করে পরমাণু থাকে তাদেরকে দ্বিপরমাণুক বলা হয়। এক অণুতে 2টা পরমাণু থাকে যাদের। তাহলে এখানে আছে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন ও নাইট্রোজেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের যে ব্যাপারটা, হাইড্রোজেনের যে H2 দেওয়া আছে, 2টা পরমাণু আছে, তার মানে এখানে একটা অণু আছে। 2টা হাইড্রোজেন ও অক্সিজেন দ্বিপরমাণুকগুলোর 2টা পরমাণু থাকা মানে হচ্ছে একটা অণু থাকা। তাহলে H2O2 সালফিউরিক অ্যাসিড, এর দ্বারা বোঝাচ্ছে যে হাইড্রোজেনের একটা অণুর 2টা পরমাণু আছে, অক্সিজেনের একটা অণুর 2টা পরমাণু আছে, সালফিউরিক অ্যাসিড এক অণু আছে এখানে। আশা করি বুঝতে সক্ষম হয়েছো। এখন H2O2 দ্বারা, আমি আগে বলছি, H2 দ্বারা বোঝাবে হাইড্রোজেনের একটা অণুর 2টা পরমাণু, সেম অ্যাজ সবগুলোই। আচ্ছা, এখন এই ধরনের কোশ্চেন আমাদের চোখে প্রায় বাজে। অপটিমাম গাইডেও আছে এই ধরনের কোশ্চেন, বা আমাদের মডেল বা ছোটো কোশ্চেন থাকে, 2-3 মার্কের কোশ্চেনগুলো থাকে। H দ্বারা কি বোঝায়? আমি আগেই বলছি, যখন H থাকবে এটা একটা প্রতীক। এই প্রতীক দ্বারা কি বোঝাবে? হাইড্রোজেনের একটা পরমাণুকে বোঝাবে। আচ্ছা, এরপর আসি H2-তে। H2 যখন থাকবে তখন কি বোঝাবে? H2 মানে হচ্ছে এখানে হাইড্রোজেনের একটা অণুর 2টা পরমাণু আছে। 2টা পরমাণু বলতে আমরা যেটা বুঝি যে এটা দ্বিপরমাণুক, যেহেতু তার মানে একটা অণু আছে এখানে। এবার 2H, হাইড্রোজেনের 2টো অসংযুক্ত পরমাণু বোঝায়। এখন এই অসংযুক্ত কথাটার দ্বারা আমরা যখন অ্যালজেব্রিক সাম করি তখন H প্লাস H তার মানে কি হয়ে যায়? 2H হয়ে যায় না? তো ঠিক এইটাই বোঝাচ্ছে। অসংযুক্ত বলতে বোঝায় ওরা শুরুতে কি ছিল, এরকম 2টা ডিফারেন্ট জিনিস ছিল বা আলাদা ছিল, এরপর সংযুক্ত হয়ে কি হয়ে গেছে? হাইড্রোজেনের 2H হয়ে গেছে। তার মানে 2H দ্বারা বোঝাবে যে এরকম 2টা অসংযুক্ত হাইড্রোজেন। আশা করি সবাই বুঝতে পেরেছো বা বুঝতে সক্ষম হয়েছো। এরপর আমরা যাব যোজনীতে। যোজনে একটি মৌল অন্য মৌলের সাথে যুক্ত হবার প্রবণতা বা ইচ্ছা, তাকেই যোজনী বলে। এখন আমরা যেটা দেখি যে ন্যাচারালি যদি আমি বুঝাইতে চাই যে আমরা স্বাভাবিকভাবে টাকা ধার করি, এর কাছ থেকে ওর কাছ থেকে টাকা ধার করি। তো ধার করার যে এখন একজনের দেওয়ার যে ইচ্ছা বা একজনের নেয়ার যে ইচ্ছা, এটাই হচ্ছে কি আমাদের যোজনী বা আমাদের যোজ্যতা। ঠিক তেমনিভাবে একটা মৌলকে যখন একটা মৌলের পাশে আনবো, আরেকটা মৌলের পাশে আনবো, তখন কি হবে? একটা মৌল আরেকটা মৌলের সাথে যুক্ত হইতে চাওয়ার যে এই যে ইচ্ছাটা, এটাই হচ্ছে কি আমাদের যোজনী। এখন আমরা যদি এক্সাম্পল স্বরূপ একটা জিনিস দেখি, এখানে এক্সাম্পল স্বরূপ যদি আমরা দেখি যে এখানে আমাদের যে একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, যোজনী বিভিন্ন ধরনের একটা সংখ্যা, এই যোজনীগুলো বিভিন্ন ধরনের হয়ে থাকে। একযোজী, দ্বিযোজী, ত্রিযোজী, চতুর্যোজী, পঞ্চযোজী এরকমের হয়ে থাকে। তো একযোজী যে কোন মৌলগুলো আছে, আমরা অপটিমাম গাইডটা যদি খোলার পর শুরুতে আমাদের একযোজী আয়ন, একযোজী ধনাত্মক আয়ন, একযোজী ঋণাত্মক আয়ন, এগুলো সব দেয়া আছে ওখানে, খুব সুন্দরভাবে দেয়া আছে, তোমরা এটা মুখস্থ করে নেবে। একযোজী যে ধনাত্মক আয়নগুলো আছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো কি আমাদের একযোজী আয়ন। এবার দ্বিযোজী ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, জিঙ্ক, কোবাল্ট, ফ্রাস, স্টানাস, লিড, এগুলো হচ্ছে কি আমাদের দ্বিযোজী। ত্রিযোজী হচ্ছে অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ফেরিক, অরিক এক্সেট্রা, এগুলো কি আমাদের ত্রিযোজী মৌল, ত্রিযোজী আর কি, যোজনী 3 আর কি। এগুলো যোজনী হচ্ছে 3, এই জন্য এগুলোর বলা হবে ত্রিযোজী। এখন আমরা
ইলেকট্রনীয় মতবাদ অনুসারে যোজ্যতা বা যোজনী জিনিসটা কি এটা দেখব। একটা মৌল যখন অপর একটি মৌলের সাথে যুক্ত হইতে চায় তখন একটি মৌল যতটি ইলেকট্রন দান করবে ঠিক অপর মৌল ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে শর্ত হচ্ছে একটি মৌল যতটি ইলেকট্রন দান করবে অপর মৌল ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। আমরা একটু বোঝার চেষ্টা করি সবাই। একটি মৌল যখন অপর মৌলের সাথে সংযুক্ত হবে তখন একটি মৌল যতটি ইলেকট্রন দান করবে অপর মৌল ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। অ্যান্ড এক্সাম্পল স্বরূপ যদি আমি দেখি, সোডিয়াম স্বাভাবিকভাবে আমরা জানি একযোজী ধনাত্মক আয়ন এবং ক্লোরিন কি একযোজী ঋণাত্মক আয়ন। যখন এই দুইটা কি করলো একসাথে মিলিত হইলো বা পাশাপাশি যখন আমরা নিয়ে বিক্রিয়া ঘটাইলাম তখন দেখা গেল সোডিয়াম কি করলো একটা ইলেকট্রন ওর ঘাটতি আছে ওটা গ্রহণ করলো, আর ক্লোরিন যে ওর একটা ইলেকট্রন বাড়তি আছে ওইটা কি করলো ও দান করে দিল। তো আমরা ইলেকট্রনের মতবাদ অনুসারে জানি যে একটা মৌল যতগুলো ইলেকট্রন দান করবে ঠিক অপর মৌল ঠিক ততটি ইলেকট্রন গ্রহণ করবে। এখানে ক্লোরিন কি করছে, বাড়তি ইলেকট্রনটা ছিল, যে বাড়তি ইলেকট্রন একটা ছিল ওইটার কী করছে সোডিয়ামের একটা ঘাটতি ছিল, ও কী করছে ওই একটা ইলেকট্রন ক্লোরিন দান করছে আর সোডিয়াম এটা কী করছে গ্রহণ করছে। ঠিক আমরা যদি পানির এক্সাম্পলটা দিই, ঠিক ওখানে দেখা যাবে দুই অণু হাইড্রোজেন যখন এক অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে তখন দেখা গেছে যে অক্সিজেনের যেহেতু কি আছে আমাদের অক্সিজেনের -2, আমাদের অক্সিজেনের যে দ্বিযোজী ঋণাত্মক আয়ন, তো যখন এটা যুক্ত হইলো এটার সাথে তখন আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেনের এখানে +2 না, হ্যাঁ +2 আর এখানে -2 যখন যুক্ত হয়ে কী করছে হাইড্রোজেনের দুইটা পরমাণু দুইটা ইলেকট্রন দান করছে এবং হাইড্রোজেনের দুই পরমাণু কী করছে দুইটা ইলেকট্রন দান করছে, দুই পরমাণু দুইটা ইলেকট্রন দান করছে এবং অক্সিজেন কী করছে অক্সিজেন এখানে দুইটা হাইড্রোজেন ও কী করছে গ্রহণ করছে আর অক্সিজেন দুইটা পরমাণু দান করছে। আচ্ছা, তাহলে আমরা যোজনী সম্পর্কে জানলাম। যোজনী বিভিন্ন ধরনের হয়ে থাকে। যোজনী কিছু কিছু মৌলের আমরা জানি যে কিছু কিছু মৌল আছে, আমরা অপটিমাম গাইডের শুরুর দিকে দেখব যে কিছু কিছু মৌলের যে যোজনীগুলো আছে ওখানে একের অধিক বিভিন্ন ধরনের যোজনী আছে এবং ওই মৌলগুলো যেই মৌলগুলোর যোজনী একের অধিক ওই মৌলগুলো বিভিন্ন যখন রিয়াকশনে যায় তখন বিভিন্ন মৌলে বিভিন্ন যোজনী শো করে, বিভিন্ন যৌগ গঠনকালেও কী করে বিভিন্ন যোজনী শো করে। ওই যোজনীগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা বা পরিবর্তনশীল যোজনী। এখন আমরা যদি বলি এক্সাম্পল স্বরূপ বিশেষ যোজী মৌল বা পরিবর্তনশীল যোজনী কি, কার্বন, সালফার, ফসফরাস, নাইট্রোজেন। কার্বনের যোজনী হচ্ছে 2 4, সালফারের হচ্ছে 2 4 6, ফসফরাস হচ্ছে 3 5, নাইট্রোজেন হচ্ছে 1 2 3 4 5। অ্যান্ড এক্সাম্পল স্বরূপ যদি দেখি বিশেষ যোজী মৌলগুলোর ফসফরাস টেট্রা অক্সাইড, এখানে ফসফরাসের যোজনী কত 3, এখানে ফসফরাসের যোজনী 3। আবার ফসফরাস পেন্টা অক্সাইডে কত, ফসফরাসের যোজনী 5। তাহলে আমরা এটা বুঝলাম যে ফসফরাস একটা বিশেষ যোজী মৌল আর এ কি করে বিভিন্ন যৌগ গঠনকালে বিভিন্ন ধরনের যোজনী শো করে। তাইলে ফসফরাসের যে যোজ্যতা, এই যে ফসফরাস বিভিন্ন মৌলে যে বিভিন্ন ধরনের যোজনী শো করে এই জন্য এটাকে বলা হবে পরিবর্তনশীল যোজনী। তাই পরিবর্তনশীল যোজনী জিনিসটাও আমাদের ধারণা হয়ে গেল। এখন আমরা সক্রিয় যোজনীতে যাব। সক্রিয় বলতে বোঝায় যে যেটা কাজ করে, মূলত যেটা কাজ করে, ঠিক এক্স্যাক্টলি এই ধারণাটাই আমাদের এখানে কাজে লাগবে। রাসায়নিক বিক্রিয়ার সময় যে যোজনী ব্যবহৃত হয় মানে বলতে বোঝাচ্ছি যেটা কাজ করে ওইটাকে বলা হবে সক্রিয় যোজনী। এখন কার্বন ডাই অক্সাইডে কার্বনের সক্রিয় যোজনী কত? কার্বন ডাই অক্সাইড যদি আমরা দেখি তাহলে C2O4 এইভাবে লেখা, কিন্তু এখন এই কার্বন এখানে 4 আছে এখানে 2 আছে, তাহলে 4-এর 2 দিয়ে ভাগ দিলে কত হয় 2। এজন্য কার্বন ডাই অক্সাইডের আমরা দেখতে পাচ্ছি সক্রিয় যোজনী বা যে যোজনীটা কাজ করছে এটা কত 4। এজন্য কার্বনের সক্রিয় যোজনী কত 4। কার্বন মনোঅক্সাইড যদি আমরা দেখি, কার্বনের মনোঅক্সাইড যদি আমরা লিখি C2O2, এখন এই 2 দিয়ে 2 ভাগ দিলে কত হয় 1 হয়, এটা লেখা যায় কার্বন মনোঅক্সাইড। তাহলে এখানে কার্বনের যোজনী ওরা শেয়ার করছে, তাহলে কার্বনের যে যোজনী ও শেয়ার করছে তাহলে ও কতটি শেয়ার করছে 2, তার মানে ওকে লেখা যায় এখানে কার্বনের যোজনী 2। আচ্ছা,
এখন আমরা সুপ্ত যোজনীতে যাব। সুপ্ত কথাটা আমরা ফিজিক্সে পরিচিত কেন, ফিজিক্সে ক্যালোরিমিতিতে আমাদের ল্যাটেন্ট হিট নামে একটা টপিকস আছে বা একটা কথা আছে বা একটা আমাদের একটা তাপ আছে ল্যাটেন্ট হিট নামে। তো ওখানে ল্যাটেন্ট হিট বলতে সুপ্ত তাপ বোঝায়। তো সুপ্ত তাপটা কি, মূলত পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে কিন্তু তাপের কোনো পরিবর্তন হবে না। এটা হচ্ছে কি আমাদের সুপ্ত তাপ। তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না কিন্তু বাহ্যিক অবস্থার পরিবর্তন হবে। তো সুপ্ত যোজনীটা হচ্ছে সর্বোচ্চ যোজনী থেকে যদি আমরা সক্রিয় যোজনীটা বাদ দেই, যেটা সর্বোচ্চ যোজনী কি, যে বিশেষ যোজনী মৌলগুলোর যে সর্বোচ্চ যোজনী বা সর্বোচ্চ যে যোজ্যতা, ওইটারে যদি আমরা ওর সক্রিয় যোজনী যেটা কাজ করতেছে ওইটা বাদ দিই, তাইলে কি পাবো আমরা, সুপ্ত যোজনী পাবো। এখন কার্বন ডাই অক্সাইডের যদি আমরা হিসাব করি কার্বন ডাই অক্সাইডের সুপ্ত যোজনী কত, কার্বন ডাই অক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী কত, এটা যদি আমাদের বের করতে বলে তাইলে আমরা কি করব, সর্বোচ্চ যোজনী 4, সর্বোচ্চ যোজনী 4, আর এখানে কার্বন ডাই অক্সাইডের সক্রিয় যোজনী কত 4, তাহলে এটার সুপ্ত যোজনী কত 0। আবার কার্বন মনোক্সাইডে কত, কার্বনের সর্বোচ্চ যোজনী কত 4। সর্বোচ্চ যোজনী থেকে কি বাদ দিব আমরা, সক্রিয় যোজনীটা বাদ দেবো। এখানে কার্বন মনোক্সাইডের সক্রিয় যোজনী হচ্ছে 2, তার মানে কার্বনের সুপ্ত যোজনী 2। আশা করি সুপ্ত যোজনীটা আমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমরা মনোভ্যালেন্ট, ডাইভ্যালেন্ট এবং ট্রাইভ্যালেন্ট বলতে কি বোঝায় এটা দেখব। মনোভ্যালেন্ট বলতে, মনো বলতে স্বাভাবিকভাবে 1 বোঝায়, ডাই বলতে 2 বোঝায়, আর ট্রাই বলতে 3 বোঝায়। আর ভ্যালেন্ট বলতে বোঝায় ভ্যালেন্সি বা যোজ্যতা বা যোজনী। এখন মনোভ্যালেন্ট বলতে বোঝায় যে সকল মৌলের যোজনী 1 তাকে মনোভ্যালেন্ট মৌল বলে। যেমন হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, কিউপেরাস, মার্কিউরাস এক্সেট্রা কি আমাদের মনোভ্যালেন্ট। এখন অপটিমাম গাইডের শুরুতে যে 4টা দেয়া আছে, একযোজি, দ্বিযোজি, ত্রিযোজি, তো একযোজিগুলো হচ্ছে আমাদের মনোভ্যালেন্ট। তারপর যাচ্ছি আমরা ডাইভ্যালেন্টে। যে সকল মৌলের যোজনী 2 তাকে ডাইভ্যালেন্ট মৌল বলে। যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, জিঙ্ক ইত্যাদি। আর ট্রাইভ্যালেন্ট বলতে বোঝায় যে সকল মৌলের যোজনী 3 তাকে ট্রাইভ্যালেন্ট বলে। তাই ত্রিযোজি মৌল যেগুলো ওইগুলো হচ্ছে ট্রাইভ্যালেন্ট, অ্যালুমিনিয়াম, ক্রোমিয়াম, ফেরিক, অরিক এক্সেট্রা। এরপর আমরা যাব কিছু সলভে, যোজ্যতা নির্ণয় করা আমরা শিখব। যেমন এখানে বলা হয়েছে ফসফেটের ফসফরাসের যোজ্যতা বের করো। এই যৌগমূলকটা থেকে ফসফরাসের যোজ্যতা বের করতে বলছে। তাহলে আমরা ধরলাম যেহেতু ফসফরাসের যোজ্যতা বের করতে বলছে ওইটা আমরা জানি না, ওইটা ধরে নিলাম এক্স। তাই এক্স প্লাস, তারপর অক্সিজেনের যোজনী কত, -2, দ্বিযোজি ঋণাত্মক আয়ন অক্সিজেন। আর এখানে পরমাণু আছে কটা, 4টা। আর এখানে এই যে এখানে -3, এই 3টা এখানে চলে আসবে। তাহলে এক্স আর 4 দুগুণে 8, এখানে মাইনাস আছে, -3, তাহলে এক্সের মানটা আলটিমেটলি কত বেরোচ্ছে, +5। তো যোজনী বের করার সময় আমরা এখানে প্লাস মাইনাস এটা উল্লেখ করে দিতে হবে, আদারওয়াইজ মার্ক কাটবে। এখন বাইকার্বনেটে হাইড্রোজেনের যোজ্যতা কত, এটা যদি আমরা বের করতে চাই তাহলে আমরা ধরলাম হাইড্রোজেনের যোজ্যতা চাইছে ওইটা এক্স, প্লাস কার্বনেট একটা যৌগমূলক, এর যোজনী হচ্ছে -2, আর কার্বনেট যেহেতু একটা আছে এটা 1 লিখলাম। আর এখানে -1 আছে, মাইনাস থাকার মানে হচ্ছে এরপরে একটা 1 আছে, তাই -1। তাহলে এক্সের মানটা আলটিমেটলি কত বেরোচ্ছে, -1 + 2, তাহলে এক্স = +1। অতএব হাইড্রোজেনের যোজ্যতাও কত হবে আমাদের, +1। আমাদের প্রত্যেক সংকেত যোজনী এই পর্যন্তই। এরপরও যদি কোনো সমস্যা থাকে, যারা কোর্স কোঅর্ডিনেটর ভাইয়েরা আছে